বেলজিয়াম আয়তনে ছোট হলেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ। ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এই দেশটি শুধু তার সুস্বাদু চকলেট, ওয়াফেল কিংবা হীরার ব্যবসার জন্যই নয়, বরং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সদর দপ্তরের আবাসস্থল হিসেবেও বিশ্বজুড়ে পরিচিত। তবে এই আধুনিক ও সমৃদ্ধ দেশের ইতিহাসের আরেকটি অন্ধকারতম দিক রয়েছে। একসময় বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড কঙ্গোতে এমন নিষ্ঠুর শাসন চালিয়েছিলেন, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায় হিসেবে বিবেচিত। আজকের এই ভিডিওতে আমরা জানব বেলজিয়ামের ভৌগোলিক অবস্থান, জানব ভয়ানক ইতিহাস এবং অবাক করা তথ্য। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেলজিয়াম পশ্চিম ইউরোপের একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। এর মোট আয়তন প্রায় 30,689 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় অনেক ছোট। দেশটির উত্তরে নেদারল্যান্ডস, পূর্বে জার্মানি, দক্ষিণ পূর্বে লুক্সেমবার্গ এবং দক্ষিণ ও পশ্চিমে ফ্রান্স অবস্থিত। উত্তর পশ্চিমের দিকে বেলজিয়ামের প্রায় 67 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা রয়েছে, যা উত্তর সাগরের সঙ্গে সংযুক্ত। এই ভৌগোলিক কারণেই বেলজিয়াম শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপের বাণিজ্য ও যোগাযোগের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। রাজধানী ব্রাসেলস শুধু বেলজিয়ামের প্রশাসনিক কেন্দ্রই নয়, এটি ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় হিসাবেও বিশ্বজুড়ে পরিচিত। এছাড়াও উত্তর আটলান্টিক জোট এবং ন্যাটোর সদর দপ্তরও এখানেই অবস্থিত। এই কারণেই অনেকে এই শহরকে ইউরোপের রাজনৈতিক রাজধানীও বলে থাকেন। বেলজিয়ামের ভূপ্রকৃতি অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। উত্তরের অঞ্চল সমতল এবং কৃষির জন্য খুবই উপযোগী। এখানে অসংখ্য নদী ও উর্বর জমি রয়েছে। দক্ষিণ অঞ্চল তুলনামূলকভাবে পাহাড়ি ও বনাঞ্চল সমৃদ্ধ। এই অঞ্চলে আর্ডেন্স নামের এক বিস্তীর্ণ বনভূমি রয়েছে, যা বেলজিয়ামের অন্যতম প্রাকৃতিক সম্পদ। বেলজিয়ামের প্রধান দুটি নদীর নাম হচ্ছে স্কেল্ড এবং মিউস। এই নদীগুলো দেশের কৃষি, শিল্প, পরিবহন ও বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেলজিয়ামের জলবায়ুকে নাতিশীতোষ্ণই বলা যায়। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা থাকে 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শীতকালে তাপমাত্রা প্রায় 0 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, আর বৃষ্টিপাত তো মাঝে মাঝেই হয়। বেলজিয়ামের 3টি সরকারি ভাষা রয়েছে: ডাচ, ফরাসি এবং জার্মান। উত্তরের অঞ্চলে প্রধানত ডাচ ভাষায় কথা বলা হয়। দক্ষিণ অঞ্চলে ফরাসি ভাষা বেশি প্রচলিত, আর পূর্ব সীমান্তের দিকে জার্মান ভাষাভাষীরা বাস করে। এই ভাষাগত বৈচিত্র্যই বেলজিয়ামের সংস্কৃতিকে আরও বেশি সমৃদ্ধ করেছে। এই কারণে বেলজিয়াম আজ আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এইবার যদি আমরা এই দেশের ইতিহাসের দিকে তাকাই, বেলজিয়ামের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি হচ্ছে আফ্রিকার কঙ্গো অঞ্চলকে তাদের শাসন। 1885 সালে বার্লিন সম্মেলনের পর ইউরোপের শক্তিশালী দেশগুলো আফ্রিকার বিভিন্ন অঞ্চল নিজেদের মধ্যে ভাগ করে নেয়। সেই সময় বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড কঙ্গোকে নিজের ব্যক্তিগত সম্পত্তি হিসাবে শাসনের অধিকার পান। অর্থাৎ কঙ্গো তখন বেলজিয়ামের সরকারের নয়, সরাসরি রাজার নিয়ন্ত্রণে ছিল। এই এলাকার নাম রাখা হয় কঙ্গো ফ্রি স্টেট। কিন্তু নামের সঙ্গে ফ্রি বা স্বাধীন শব্দটি থাকলেও সেখানে কোনো মানুষের স্বাধীনতা ছিল না। কঙ্গোর সাধারণ মানুষকে নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করতে দেওয়া হতো না। সবকিছুই রাজার লোকেদের নিয়ন্ত্রণে ছিল। সেই সময় সারা বিশ্বে প্রাকৃতিক রাবারের চাহিদা দ্রুত বাড়ছিল। গাড়ির টায়ার, বৈদ্যুতিক তার, জুতাসহ অনেক ধরনের পণ্য তৈরিতে রাবার ব্যবহার করা হতো। তাই কঙ্গো জঙ্গলের পাওয়া রাবার ইউরোপের জন্য খুবই মূল্যবান ছিল। রাজা দ্বিতীয় লিওপোল্ড এই রাবার বিক্রি করে অনেক টাকা আয় করতে চেয়েছিলেন। প্রতিটি গ্রামকে নির্দিষ্ট পরিমাণ রাবার জমা দিতে বলা হতো। গ্রামের মানুষ দিন রাত জঙ্গলে ঘুরে রাবার সংগ্রহ করত। যদি কোনো গ্রাম নির্ধারিত পরিমাণ রাবার দিতে না পারত, তাহলে তাদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হতো। অনেকে চাবুক মারা হতো, অনেকে বন্দি করা হতো, আবার অনেকে কোনো কারণ ছাড়াই বিনা অপরাধে হত্যা করা হতো। শুধু একজন মানুষই নয়, অনেক সময় পুরো গ্রামের মানুষকে শাস্তি দেওয়া হতো, যাতে অন্যরা ভয়ে কাজ করতে বাধ্য হয়। এই নির্যাতনের কারণে অনেক মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। অনেক গ্রামকে পুড়িয়ে দেওয়া হয়, অসংখ্য পরিবার আলাদা হয়ে যায়। জোর করে কাজ করানো, অনাহার, রোগ এবং সহিংসতার কারণে কঙ্গোতে লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করে। ঠিক কতজন মানুষ মারা গিয়েছিল তা আজও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ইতিহাসবিদদের মধ্যে অনেকে জানিয়েছেন প্রায় 1 লাখেরও বেশি মানুষ এখানে প্রাণ হারান। তাই এটিকে ইতিহাসের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়গুলোর একটিও বলা হয়। ধীরে ধীরে কঙ্গোর এই ভয়াবহ ঘটনা বিভিন্ন দেশে পৌঁছাতে শুরু করে। বিভিন্ন দেশ থেকে রাজা দ্বিতীয় লিওপোল্ডের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। আন্তর্জাতিক চাপ আসতে থাকে। শেষ পর্যন্ত 1908 সালে রাজা দ্বিতীয় পোল্ড কঙ্গো নিয়ন্ত্রণ বেলজিয়ামের সরকারের হাতে তুলে দেন।
এরপর কঙ্গোর নাম পরিবর্তন করে রাখা হয় বেলজিয়ান কঙ্গো। বেলজিয়াম সরকারের শাসনের সময় কিছু উন্নয়নের কাজ করা হয়। কঙ্গোতে নতুন রাস্তা তৈরি হয়, রেল লাইন নির্মাণ হয়, হসপিটাল এবং কিছু স্কুল গড়ে তোলা হয়। তবে এইসবের মূল উদ্দেশ্য ছিল কঙ্গোর সম্পদ সহজে সংগ্রহ করা। অবশেষে দীর্ঘ সংগ্রামের পর 1960 সালের 30শে জুন কঙ্গো বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। বর্তমানে দেশটির নাম হচ্ছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। আজও রাজা দ্বিতীয় লিওপোল্ডের শাসনকে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর শাসনের একটি উদাহরণ হিসাবে মনে করা হয়। এইবার চলুন আমরা বেলজিয়াম সম্পর্কে কিছু অবাক করা তথ্য জানি, যা হয়তো আগে কখনো শুনেননি। অনেকেই মনে করেন বেলজিয়াম শুধু চকলেট বা ওয়াফেলের দেশ, কিন্তু বাস্তবে এই ছোট্ট দেশটির প্রভাব বিশ্বের রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান এবং সংস্কৃতির অনেক বড়। প্রথমে একটি চমকপ্রদ তথ্য বলি। ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় এবং ন্যাটোর সদর দপ্তর দুটি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। তাই অনেকেই ব্রাসেলসকে শুধু রাজধানী নয়, বরং ইউরোপের রাজনৈতিক রাজধানীও বলে থাকেন। বেলজিয়ামের দ্বিতীয় তথ্যটি চকলেট প্রেমীদের জন্য। বেলজিয়ামে প্রায় 2000-এরও বেশি চকলেটের প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে। বেলজিয়ামের চকলেটের মান এতটাই উন্নত যে বিশ্বের বহু বিলাসবহুল ব্র্যান্ড এখান থেকেই তাদের নিজেদের চকলেট সংগ্রহ করে। এইবার আসি হীরার কথায়। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরকে বিশ্বের হীরার বাণিজ্যের রাজধানী বলা হয়। বিশ্বের অধিকাংশ অপরিশোধিত হীরা কোনো না কোনো সময় এই শহরের বাজারের মাধ্যমে লেনদেন হয়। আরেকটি মজার তথ্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্ম ফ্রান্সে নয়, বরং বেলজিয়ামে হয়েছে বলে অনেকেই দাবি করেন। আজও দেশটির ছোট ছোট দোকানে ঐতিহ্যবাহী পদ্ধতিতে ডাবল ফ্রাই বা আলুর ফ্রাই বিক্রি করা হয়। বেলজিয়ামের বিয়ার শুধু একটি পানীয় নয়, এটি দেশের একটি সংস্কৃতির অংশ। এখানে প্রায় 1500-টিরও বেশি বিয়ার কোম্পানি রয়েছে। এমনকি ইউনেস্কো বেলজিয়ামের বিয়ার সংস্কৃতিকে মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়। আপনি কি জানেন জনপ্রিয় কমিক চরিত্র টিনটিন কিন্তু এই বেলজিয়াম থেকেই উঠে এসেছে? 1929 সালে কার্টুনিস্ট হাজরে এই চরিত্রটি সৃষ্টি করেন, যা পরে বিশ্বের শতাধিক ভাষায় অনুদিত হয়েছে। বেলজিয়ামের আরেকটি অবাক করার মতো তথ্য হচ্ছে 2010 সাল থেকে 2011 সালের মধ্যে বেলজিয়াম টানা 541 দিন কোনো সরকার ছাড়াই চলে। তবুও দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রশাসন স্বাভাবিকভাবেই পরিচালিত হয়েছিল। সেই সময় পূর্ণাঙ্গ কোনো নির্বাচিত সরকার ছিল না। এটি বিশ্ব ইতিহাসের একটি বিরল ঘটনা। বেলজিয়ামের 3টি সরকারি ভাষা রয়েছে: ডাচ, ফরাসি এবং জার্মান। এত ছোট দেশে 3টি সরকারি ভাষার সহাবস্থান সত্যিই বিস্ময়কর। দেশটির ডাক ব্যবস্থা, গণপরিবহন এবং রেল নেটওয়ার্ক ইউরোপের অন্যতম উন্নত হিসাবে পরিচিত। আয়তনে বেলজিয়াম ছোট হলেও এখানে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ইউরোপের সর্বোচ্চগুলোর মধ্যে একটি। আরেকটি খুব কম তথ্যই মানুষজন জানে। বিশ্বের প্রথম নিয়মিত স্টক এক্সচেঞ্জের ধারণা কিন্তু এই বেলজিয়াম থেকেই উঠে এসেছে, যা আধুনিক বৈশ্বিক বাণিজ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের সবচেয়ে বেশি দুর্গ থাকা দেশগুলোর একটি এই বেলজিয়াম। এইখানে প্রায় 3000-এরও বেশি দুর্গ, প্রাসাদ ও ঐতিহাসিক কেল্লা রয়েছে। তাই অনেকেই এটিকে ইউরোপের দুর্গের দেশ বলে থাকেন। স্যাক্সোফোনের জন্ম এই বেলজিয়ামেই। বিশ্ববিখ্যাত বাদ্যযন্ত্র স্যাক্সোফোন 1840-এর দশকে বেলজিয়ামের উদ্ভাবক অ্যাডলফ স্যাক্স তৈরি করেন। আজ এটি জ্যাজ, পপ ও শাস্ত্রীয় সঙ্গীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বেলজিয়ামে অনেক উৎসব হয়। বছরে প্রায় প্রতিটি সময় কোনো না কোনো উৎসব এখানে লেগেই থাকে। ফুল, সঙ্গীত, খাবার ও ঐতিহ্য নিয়ে নানা ধরনের উৎসব দেশ জুড়ে অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে বেলজিয়াম এমন একটি দেশ যেখানে রয়েছে আধুনিকতা থেকে বিতর্কিত অতীত। তাই আয়তনে ছোট হলেও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশগুলোর তালিকায় বেলজিয়ামের নাম সবসময় উপরের দিকেই থাকে। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে এসটিআর বাংলার নতুন এপিসোডে।